স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ফার্স্ট সামেটিভ যে ইভালুয়েশন আছে ক্লাস 9 এর জন্য করেছি। ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ তোমাদের সামনের মাসেই আছে এই পরীক্ষাগুলো। সেই ইভালুয়েশনে বিভিন্ন স্কুল বিভিন্ন লেসন থেকে কোশ্চেন করবে 1 to 4, মানে 1 2 3 4 এই 4টা লেসনের মধ্যে। তো আমি প্রত্যেকটা লেসন থেকেই মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স আছে সেগুলো করেছি। চলো প্রথমে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাসের লেখা সেখান থেকে দেখো। ক্লাস 9 ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, ফুল মার্কস তোমাদের 40 থাকবে। লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। এখান থেকে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স করেছি। When was the narrator with others returning from a festival? কখন ন্যারেটর বর্ণনাকারী এবং অন্যান্যরা এই ফেস্টিভ্যাল থেকে ফিরছিল, উৎসব থেকে। এই কখনের উত্তর দিতে হবে। তো দি ন্যারেটর উইথ আদার্স ওয়াজ রিটার্নিং অন এ মুনলিট নাইট ফ্রম এ ফেস্টিভ্যাল। এই হচ্ছে অ্যান্সার। এক চাঁদনি রাতে তারা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল। বি হচ্ছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। কখন খুব জোরে চিৎকার করে উঠেছিল ভোলা গ্র্যান্ডপা। অ্যান্সার হচ্ছে হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন। যখন ভোলা গ্র্যান্ডপা হারিয়ে ফেলে তার নাতিকে, কমা হি লেট আউট এ লাউড ওয়েল, তখন সে জোরে চিৎকার করে উঠেছিল। সি হচ্ছে হু রোমড ফ্রিলি ইন দি জাঙ্গলস অফ দি সুন্দরবনস। কারা ঘুরে বেড়াতো জঙ্গলে সুন্দরবনের। অ্যান্সার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার্স। তারপরে হু এর জায়গাতে এটা লিখলে রয়্যাল বেঙ্গল টাইগার্স, তারপরে রোম থেকে যা আছে লিখে দিয়ে পুলিশটা। বিভিন্ন স্কুল বিভিন্ন প্যাসেজ থেকে প্রশ্নগুলো করবে, তাই আমি ওই ভোলা গ্র্যান্ডপা থেকে বিভিন্ন প্যাসেজ থেকে প্রশ্নগুলো চুজ করেছি। দাগ নম্বর ডি, হাউ ওয়াজ দি বোকাল ট্রি। বোকাল ট্রিটা কেমন ছিল। ইট ওয়াজ এ লার্জ বোকাল ট্রি। এটা ছিল একটা বড় বকুল গাছ। হুইচ ওভারশ্যাডোড ভোলা গ্র্যান্ড পাস। গ্র্যান্ড পা লেখা অ্যাপোস্ট্রফি এস, ভোলা গ্র্যান্ড পাস হাট। হাট মানে কুটির। এই কুড়ে ঘরের ওভারশ্যাডোড করে রেখেছিল বকুল গাছের ডালপালাগুলো। দাগ নম্বর ই, হাউ লং ডিড দি ন্যারেটার্স ফাদার অ্যান্ড আদার সার্চ ফর দি হিডেন ট্রেজার। কত সময় ধরে ন্যারেটার্সের বাবা এবং অন্যান্যরা খুঁজছিল ওই লুকায়িত সম্পদটাকে। দে, অ্যান্সার হচ্ছে দে সার্চড ফর দি হিডেন ট্রেজার ফ্রম আফটারনুন টু পাস্ট মিডনাইট। একেবারে বিকাল থেকে মধ্যরাত্রি পার করে দিয়েছিল। এফ দাগ হচ্ছে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দি ফার্স্ট ম্যান অন দ্য মাউন্ট। ওই ঢিবির উপরে ভোলা গ্র্যান্ডপা প্রথম ব্যক্তিকে কি অনুরোধ করেছিল। ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। ভোলা গ্র্যান্ডপা তাকে অনুরোধ করেছিল কিছু পানীয় জল দেওয়ার জন্য। আমি শুধু এই কোশ্চেনের অ্যান্সারগুলোই করেছি, আর তোমাদের এছাড়াও এমসিকিউ থাকবে যা তোমাদের প্যাসেজ থেকে মিলিয়ে নিতে হবে, আর কমপ্লিট দি সেন্টেন্সেস দিবে। সেটাও তোমাদেরকে ওই সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে, সেটা কমপ্লিট প্যাসেজ থেকে নিয়েই করতে হবে। আর এই প্রশ্নগুলোও থাকবে ওই প্যাসেজের ওপরেই। তবে প্রশ্নের অ্যান্সারগুলো লেখাটা একটু টাফ হয়ে যায় টু দি পয়েন্ট ছোট করে লিখতে, তাই আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি করে দিলাম। আর কমপ্লিট দি সেন্টেন্সেস আর এমসিকিউ সেটা বিভিন্ন স্কুল বিভিন্ন রকম দিবে, আর তোমাদের সেটা ওই প্যাসেজ থেকেই সুন্দর করে পড়ে নিয়ে বেছে বের করে টিক মার্ক দিতে হবে। লেসন 2 থেকে করেছি দেখো, অল অ্যাবাউট এ ডগ, যা আলফ্রেড জর্জ গার্ডিনারের লেখা। সেখান থেকে করেছি ওই অল অ্যাবাউট এ ডগ থেকে কোশ্চেন। চলো সেটা দেখা। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। দাগ নম্বর 1, হোয়াট ওয়াজ দি কন্ডাক্টার্স অর্ডার টু দি ইয়ঙ্গার ওমেন। কন্ডাক্টার্স কি অর্ডার করেছিল ইয়ঙ্গার ওমেনটাকে, এই তরুণী মহিলাটাকে। তাহলে অ্যান্সার হবে দি কন্ডাক্টার, যেহেতু ওয়াজ দিয়ে আছে পাস্ট টেন্সে, তাই অর্ডার দি ইয়ঙ্গার ওমেন টু টেক দি ডগ আউট অফ দি বাস। বাস থেকে টেক আউট করার জন্য, বের করে দেওয়ার জন্য। দাগ নম্বর 2, হোয়াট কাইন্ড অফ এ নাইট ওয়াজ ইট। কি ধরনের রাত্রি ছিল এটা। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট উইথ পিয়ার্সিং ইস্ট উইন্ড। পিয়ার্সিং ইস্ট উইন্ড কথাটার মানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, কনকনে পূর্ব দিকের বাতাস বা পূব বাতাস হচ্ছে এর অ্যান্সার। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, ভীষণ ঠান্ডার রাত।
দাগ নম্বর ৩, হোয়াট কাইন্ড অফ ডগ ইট ওয়াজ? কি ধরনের ডগ ছিল? ডগটা কি ধরনের ছিল কুকুরটা? ইট ওয়াজ এ লিটল পেকিনিজ ডগ। এটা ছিল একটা ছোট্ট পেকিনিজ জাতির কুকুর। দাগ নম্বর 4, হোয়াই ডিড দি কন্ডাক্টর স্টপ দি বাস বাই পুলিং দ্য বেল? বেলটাকে টেনে কন্ডাক্টর বাসটাকে থামিয়ে দিয়েছিল কেন? অ্যান্সার হচ্ছে বিকজ এ ইয়ঙ্গার ওমেন বোর্ডেড, কারণ একটা তরুণী মহিলা উঠে গিয়েছিল দি বাসে উইথ এ লিটল ডগ, একটা ছোট্ট কুকুরকে নিয়ে। প্রশ্ন নম্বর ৫, হোয়াট ওয়াজ দ্য অথার্স পার্টিং অ্যাডভাইস? বিদায়কালীন উপদেশ কি দিয়েছিল টু দি কন্ডাক্টর, কন্ডাক্টরকে লেখক? দি অ্যাডভাইস ওয়াজ টু অবজার্ভ দি রুলস ফর গাইডেন্স ইন ইটস ট্রু স্পিরিট অনলি। এই অ্যাডভাইসটা দিয়েছে। লেসন 3 আছে তোমাদের অটাম বলে যে পোয়েমটা আছে, কবিতাটা, যা জন ক্লেয়ারের লেখা। সেখান থেকে আমি কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স তৈরি করেছি তোমাদের জন্য। দেখো, প্রত্যেকটা থেকেই আমি শুধু এই কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার করেছি। তোমাদেরকে এমসিকিউ আর কমপ্লিট দি সেন্টেন্সেস ওই প্যাসেজ থেকেই করতে হবে। যদিও বিভিন্ন স্কুল, আমি বারবার বলছি, বিভিন্ন স্কুল বিভিন্ন প্যাসেজ দিবে, ফলে সেই অনুযায়ী এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আমি রেডি করেছি। দাগ নম্বর ১, হাউ ইজ দি উইন্ড অফ অটাম? অটাম শরৎকালের বাতাসটা কেমন? দি উইন্ড অফ দি অটাম ব্লোজ ইন ফিটফুল গাস্টস থ্রু আউট দি ডে। সারাদিন ধরে দমকা বাতাস বয়ে বেড়ায় এই অটাম শরৎকালে। দাগ নম্বর ২, হোয়ার ডিড দি ফেডেড লিভস টুইল? কোথায় এই শীর্ণ পাতাগুলো, শুকনো পাতাগুলো পাক খায়? দি ফেডেড লিভস টুইল বাই দি উইন্ডো পেন। এই দরজার সার্সি বা পাল্লার কাছে উড়ে বেড়ায়। দাগ নম্বর ৩ হচ্ছে, হোয়াট আর টু আদার সিজনস মেনশনড? মেনশনড মানে হচ্ছে উল্লেখ করা। ইন দি পোয়েম উইথ অটাম, এই শরৎকালের সাথে আর দুটো সিজনস, কবি এখানে কি কি সিজনসের উল্লেখ করেছে? অ্যান্সার হচ্ছে দি টু আদার সিজনস মেনশনড উইথ অটাম আর, এখানে আর দুটো যেটা সিজনস উল্লেখ করেছে সেটা হচ্ছে স্প্রিং বসন্তকাল অ্যান্ড সামার গ্রীষ্মকালের কথা। কোশ্চেন নাম্বার 4, হোয়ার ইজ দি কক ফাউন্ড? কককে অর্থাৎ মোরগকে কোথায় দেখা গেছে? অ্যান্সার হচ্ছে ইন দ্য পোয়েম অটাম দি কক ইজ ফাউন্ড ক্রোয়িং অন দি ডাং হিল। গোবর গাদার উপরে আওয়াজ করছে, এটাই দেখিয়েছে কবিতাতে কবি এই অটাম পোয়েমটাতে। প্রশ্ন নম্বর ৫, হু ওয়ার গ্রান্টিং অ্যান্ড হোয়ার? কারা গদগদ করে আওয়াজ করছিল আর কোথায়? অ্যান্সার হচ্ছে দি পিগস ওয়ার গ্রান্টিং আন্ডার দি ওক ট্রি। এই শূকরগুলো আওয়াজ করছিল গদগদ করে আর এই ওক গাছের নিচে। লেসন ৪-এ আছে তোমাদের এ ডে ইন দ্য জু, যা গেরল্ড ডারেলের লেখা। সেইখান থেকে তোমাদের কোশ্চেন করেছি এই এ ডে ইন দ্য জু থেকে। চলো দেখা যাক। দেখো, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। ১ নম্বর হচ্ছে, হাউ ওয়াজ দি টুরাকস ক্রাই? টুরাকস যে পাখিটা, তার আওয়াজটা কিরকম? টুরাকসের ক্রাই ওয়াজ রিচ, ফ্রুটি অ্যান্ড স্লাইটলি হোর্স, মানে হচ্ছে কর্কশ। আমি সব মানেগুলো লিখে দিয়েছি এখানে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু অল দি অ্যানিমালস ডু অ্যাট দি স্টার্ট অফ এ নিউ ডে? নতুন দিনের শুরুর সাথে সাথে সব পশুরা কি করে? অ্যাট দি স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিনের শুরুর সাথে সাথে অল দি অ্যানিমালস বাসল অ্যাবাউট দি কেজেস। এই খাঁচার মধ্যে সব চিৎকার চেঁচামেচি হইচই শুরু করে দেয় পশুরা। ৩ নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডাজ সুকু ইন্টেন্ড টু সে? সুকু কি বলতে চায়? সুকু intends to say that he is a very fine bird. সুকু বলতে চায় যে সে হচ্ছে খুব সুন্দর পাখি। ৪ নম্বর, why everyone has to be alert? কেন সবাই মানে প্রত্যেকে খুব সতর্ক থাকে চিড়িয়াখানাতে? Everyone has to be alert to make sure that people do not hurt the animals. প্রত্যেককে সজাগ থাকতে হয়, নিশ্চিত করতে হয় এই কারণে যে লোকেরা যাতে কোনো পশুদেরকে আঘাত না করে। কারণ তারা কেউ লাঠি দিয়ে খোঁচা মেরে দেয়, কেউ ব্লেড দিয়ে দেয়, কেউ জ্বলন্ত সিগারেট দিয়ে দেয়। এইরকম করে মানুষরাই পশুদেরকে আঘাত করে। সেইটা থেকে রক্ষা করার জন্যই এই লোকেদেরকে সচেতন থাকতে হয়, খুব সতর্ক থাকতে হয়। ৫ নম্বর হচ্ছে, হোয়েন ক্যান ওয়ান হিয়ার দ্য লায়ন্স কাফ? কখন একজন এই সিংহের কাশির আওয়াজ শুনতে পায়?
ওয়ান ক্যান হিয়ার দ্য লায়ন্স কাফ অ্যাট নাইট অনলি। কেবলমাত্র রাত্রেবেলা শুনতে পাওয়া যায় সিংহের কাশি। এই প্রত্যেকটা লেসন থেকে তোমাদের যে কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার গুলো করলাম, তো যে স্কুল যে প্যাসেজটা দিবে সেখান থেকেই প্রশ্নটা করবে। সেখানে হয়তো একটা বা কোনো স্কুল হয়তো দুটো এইরকম কোশ্চেন তোমাদের করবে। আর তারপরে এমসিকিউ থাকবে, কমপ্লিট দি সেন্টেন্সেস থাকবে, এইসব তোমাদেরকে দিয়ে সেটা পূরণ করতে হবে। চলো, তোমাদের গ্রামার আর রাইটিং সেগুলোও আমি তৈরি করেছি, চলো সেগুলো দেখা যাক। গ্রামারে তোমাদের ভয়েস চেঞ্জ করেছি। দাগ নম্বর ১, তোমাদের একটা বা দুটো ভয়েস চেঞ্জ দিতে পারে। দি কন্ডাক্টর পুলড দি বেল। দি কন্ডাক্টর হলো সাবজেক্ট, পুলড হলো ভার্ব, আর দি বেল হলো অবজেক্ট। তো এই টেন্স অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টের পরেই কিন্তু এই ভার্ব আছে পুল, এই সেই পুলের পাস্ট টেন্স আছে পুলড। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে অবজেক্ট আছে দি বেল সেটাকে প্রথমে নিয়ে চলে আসতে হবে। আর তারপরেই করতে হবে কি, অবজেক্টকে যেই তোমরা নিয়ে চলে আসলে প্রথমে, তারপরেই দেখতে হবে যে ভার্বটা কোন টেন্সে আছে। ভার্বটা পাস্টে আছে, এই পাস্ট থাকার জন্য, আর দি বেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হি এর ঘরে। হি এর পরে পাস্ট টেন্সে কি বসে, ওয়াজ বসে, তাই দি বেলের পরে পাস্ট টেন্সে ওয়াজ বসালাম। তারপরে এই দি বেলের পরে এই ফাঁকা জায়গাতে ধরো ওয়াজ আসলো, তারপরে এই ভার্বের কাছে আসতে পারবে। ভার্বটাকে ভয়েস চেঞ্জে সবসময় প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বা পিপি ফর্ম করতে হবে। পুল, পুলড, পুলড, এই পুলড বসলো ভার্বের থার্ড ফর্ম। যেই ভার্বের থার্ড ফর্ম বসালে অমনি বাই বসাতে হবে, বাই, আর তারপরে সাবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দিবে। দাগ নম্বর ২, কল দি পুলিশ। এর দেখো শুরুতে সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব ছিল, আর এখন এর শুরুতেই ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। যখন শুরুতেই ভার্ব থাকবে তখন এই নিয়মে হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা বসাবো। লেট বসাতে বলছে লেট বসাবো, তারপরে অবজেক্ট আছে দি পুলিশ, দি পুলিশ বসাবো, তারপরে বি বসাতে বলছে বি বসালাম, তারপরে কল ভার্বের পিপি হলো কল্ড। তারপরে ৩ নম্বরে দেখো তোমাদের টেক্সট বুকেই আছে, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক। সোহিনীজ ফ্রেন্ডস হলো সাবজেক্ট, অর্গানাইজড হলো ভার্ব, আর এ পিকনিক হলো অবজেক্ট। তো সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আছে মানে কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো অবজেক্ট যে আছে এ পিকনিক সে চলে আসলো শুরুতে, তারপরে হ্যাড, হ্যাড বসলো, হ্যাডের পরে বিন বসাতে হবে। হ্যাভ, হ্যাজ আর হ্যাড এদের পরে বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরকম করতে হবে। তারপরে এটা ভার্বের পিপি বসে গেল। যেই ভার্বের পিপি বসালো আপনি বাই, বাই বসানোর পরেই তোমাদেরকে সাবজেক্ট বসিয়ে দিতে হবে, সোহিনীজ ফ্রেন্ডস। দাগ নম্বর ৪, ইউ মে উইন দ্য গেম। ইউ হলো সাবজেক্ট, উইন হলো ভার্ব, দি গেম হলো অবজেক্ট। কিন্তু এখানে দেখো মে একটা মডাল অক্সিলারি লাগানো আছে। অবজেক্ট যে আছে অ্যান্সারে, অ্যান্সারের করতে গেলে দেখবা অবজেক্ট যে আছে সে সাবজেক্ট হয়ে চলে আসবে শুরুতে। তারপরে তোমাদেরকে মডাল অক্সিলারি যদি থাকে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড, ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ওটাই বসিয়ে দিবে। বসানোর পরে তোমাদেরকে বি বসাতে হবে। এই হয়ে গেল মে বি। তারপরে উইন এর পিপি ওন, তারপরে বাই, তারপরে ইউ থেকে ইউ চলে আসলো সাবজেক্ট, অবজেক্ট হয়ে চলে গেল শেষে। ৫ নম্বরে দেখো তোমাদের একটা ইন্টারোগেটিভ করেছি আমি ভয়েসে, যে হু টিচেস ইউ ইংলিশ। তাহলে হু থেকে তোমাদেরকে বাই হুম করতে হবে। কিন্তু অন্যান্য যে WH ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন, ওয়্যার, এইসব যে WH ওয়ার্ড গুলো থাকে এখানটায় তাদের পরিবর্তন করতে হয় না। কিন্তু কেবলমাত্র হু এর সময় পরিবর্তন করে তোমাদেরকে বাই হুম করতে হবে। তারপরে দেখো ভার্ব কি আছে, টিচেস। ভার্বের পরে ইউ একটা অবজেক্ট আছে, ইংলিশ একটা অবজেক্ট আছে। আমি ইউ অবজেক্ট দিয়ে করেছি। ইউ এর পরে প্রেজেন্ট টেন্সে এই টিচেস দেখে বুঝলাম যে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইউ এর পরে কি বসে, আর। তাই কোশ্চেন করার জন্য কি হয়ে যাবে, আর ইউ। তারপরে টিচ এর পিপি হলো টচ, টট, তারপরে TAUGST, তারপরে ইংলিশ আছে, ইংলিশ বসে যাবে। আবার তোমরা কিন্তু ইংলিশ দিয়েও করতে পারো। তখন হয়ে যাবে বাই হুম ইজ ইংলিশ টট ইউ বলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ৬ নম্বরে দেখো, সি ওয়াজ ডুইং হোমওয়ার্ক। সি হলো সাবজেক্ট, ডুইং হলো ভার্ব, হোমওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে হোমওয়ার্ক চলে আসলো শুরুতে। ওয়াজ দেখে বুঝলাম যে পাস্ট কন্টিনিউয়াসে আছে দেখো।
আর এই ওয়াজ বসলো, এই সি এর পরে ওয়াজ আছে বলে ওয়াজ বসলো তা না। এখানটায় এই অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট কি আছে? হোমওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে মানে হি এর ঘরে আছে, তাই ওয়াজ বসলো। এখানে যদি দে চলে আসতো তাহলে ওয়্যার বসাতাম। তো হোমওয়ার্ক ওয়াজ, তারপরে ডুইং এর আইএনজির জন্য বিইং আসবে, আর তারপরে ডু ভার্বের পিপি হলো ডান, এই ডান বসিয়ে দিলাম। যেই ভার্বের পিপি বসালে অমনি বাই, আর তারপরে সি থেকে হার। আরেকটা কখনো কখনো এই নো ভার্ব দিয়ে দিয়ে দেয়, তাই তোমাদের এই নো ভার্ব দিয়ে দিলাম এই কারণেই যে নোন টু বসে। নো ভার্ব দিতে গেলে তোমাদেরকে বাই বসাতে পারবে না। আই হলো সাবজেক্ট, নো হলো ভার্ব, আর দি ম্যান হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট চলে আসলো দি ম্যান। আই নো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইজ বসলো দি ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর পরে ইজ বসে, তাই দি ম্যানের উপরে ইজ বসালাম। তারপরে নো এর পিপি হলো নোন, এই নোন এর পরে বাই না বসে টু বসাতে হয়। তারপরে আই থেকে মি বসে গেল। এই গেল ভয়েস চেঞ্জ। ন্যারেশন করেছি, যাকে ন্যারেশন বলে তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। দেখো দাগ নম্বর ১, মাই ফ্রেন্ড সেড টু মি, কমা, আর ইউ বিজি টুডে। যখন জিজ্ঞাসা চিহ্ন থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, তখন সেড বা সেড টু এর জায়গাতে তোমাদেরকে আস্কড লিখতে হবে বা ওয়ান্টেড টু নো। তো আস্কড লেখাটাই সবচেয়ে ভালো। মাই ফ্রেন্ড সেড টু সমান কি লিখলাম? মাই ফ্রেন্ড আস্কড, তারপরে মি আছে, মি বসলো। কমার জায়গাতে ইফ বা ওয়েদার লাগাতে হবে। তো বেশিরভাগ জনই ইফ লাগায়, ওয়েদার একটু বড় শব্দ তাই। ইফও লাগাতে পারো বা ওয়েদার, WHETHER। তো ইফ বসালাম, তারপরে আর ইউ যে আছে সেটাকে তোমরা ইউ আর করে নিবে। আবার ইউ আর বসবে না, তখন করতে হবে কি, যে ওদের কথা আমি কি বলবো। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আজ ব্যস্ত আছো, এই কথাটা আমি যদি অন্যজনকে বলি তাহলে কি বলবো? যে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি আজকে ব্যস্ত আছি। তাহলে ইউ সমান কি হবে? আই। আর আয়ের পরে পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ। কেন পাস্ট করলাম? যেহেতু সের পাস্ট টেন্স সেড আছে এখানটাতে, তাই আই ওয়াজ হলো বিজি, বসে যাবে টুডে থেকে দ্যাট ডে। তাহলে অ্যান্সার কি হলো? মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দ্যাট ডে। দাগ নম্বর ২, উই প্ল্যান্টেড ইট আওয়ারসেলভস। এইটা ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচটা আছে, আর কমা দিয়ে লেখা আছে সেইড দি গ্র্যান্ডফাদার। যখন রিপোর্টিং ভার্বটা ডান দিকে থাকবে তখন অ্যান্সারের সময়ও তোমাদেরকে বাঁ দিকে প্রথমে করে নিতে হবে। দি গ্র্যান্ডফাদার সেইড দ্যাট, উই সমান কি হবে? দে। আর এদিকে পাস্ট আছে, সেইড আছে, আর এদিকেও যদি সিম্পল পাস্ট থাকে তাহলে করতে হবে কি, হ্যাড, তারপরে ভার্বের পিপি করতে হবে। তার মানে সিম্পল পাস্টকে তোমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড আর ভার্বের পিপি। আর ইট বসে যাবে, আওয়ার সেলফসটা দে থেকে তখন দেম সেলফস হবে। তাহলে অ্যান্সার কি হলো? দি গ্র্যান্ডফাদার সেড দ্যাট দে হ্যাড প্ল্যান্টেড ইট দেমসেলভস। দাগ নম্বর ৩, দি টিচার সেড টু দি স্টুডেন্টস, কমা, ডু ইট নাও। এখনই এটা করো। যদি এখনই এটা করো বলে তাহলে তো অর্ডার করছে টিচার তার স্টুডেন্টসদের। তাহলে সেড টু সমান অর্ডারড হলো। যেহেতু ডু আছে শুরুতে ভার্ব, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো। আদেশ, উপদেশ বা অনুরোধ এটা দেখতে হবে। আর কমার জায়গাতে তোমাদেরকে কি লাগাতে হবে? টু লাগাতে হবে। তাহলে অ্যান্সার হলো দি টিচার অর্ডারড দি স্টুডেন্টস টু ডু ইট, আর নাও থেকে দেন। ৪ নম্বরে হি সেইজ, কমা, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। তাহলে হবে হি সেইজ সমান হবে উইসেস, কমার জায়গাতে দ্যাট, আর ইউটা আই হবে, লেটটা মে হবে, তারপরে বি থেকে যা আসে বসে যাবে। তাহলে অ্যান্সার হলো হি উইসেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ। ৫ নম্বর, দি চিলড্রেন সেড হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার। তখন করতে হবে কি, দি চিলড্রেন এক্সক্লেমড ইন সরো, দুঃখ প্রকাশ করছে, দ্যাট উই ওয়ারটা হবে দে, আর ওয়ার সমান হবে হ্যাড বিন। কখন? যখন দেখবে এদিকে সেড আছে মানে পাস্ট আছে, আর এদিকে যদি ওয়াজ বা ওয়ার থাকে তখন হ্যাড বিন বসাবে। আমি একটু আগে বললাম যে যদি বাঁ দিকে সেড থাকে আর ডান দিকেও যদি সিম্পল পাস্ট থাকে তখন হ্যাড আর ভার্বের পিপি বললাম। আর এখন বলছি যে সেড যদি থাকে আর ওয়াজ বা ওয়্যার যদি থাকে
তখন তোমাদেরকে হ্যাড বিন করতে হবে সেই ওয়াজ বা ওয়্যার এর জায়গাতে। তারপরে দেয়ার আছে, দেয়ার বসে গেল। তাহলে অ্যান্সার হলো দি চিলড্রেন এক্সক্লেমড ইন সরো দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার তোমাদের জন্য নিয়ে এসেছি, যা তোমাদের পরীক্ষাতে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আর আছে এই যে টিক দি কারেক্ট অল্টারনেটিভ, এগুলো ভার্বের ফর্ম টেন্স অনুযায়ী আছে। দেখো ইট ব্র্যাকেটে দেওয়া আছে তিনটা অপশন, রেন্স, হ্যাজ বিন রেইনি আর ইজ রেইনি, সিন্স মর্নিং। যদি দেখো যে বাক্যে সিন্স আছে, তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন আর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তখন তোমাদেরকে করতে হবে। তো হ্যাজ বিন রেইনিং হবে, কি দেখে সিদ্ধান্ত নিলাম? সিন্স দেখে। দাগ নম্বর বি, লাস্ট সানডে, গত রবিবার। আই, তো গত রবিবার তো পাস্ট হলো, তাই ওয়েন্ট হবে। আই ওয়েন্ট, হ্যাড বিন গোয়িং হবে না বা গো হবে না, টু দি জু। আই ব্র্যাকেটের মধ্যে আছে উইল বি, ওয়াজ আর এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। এখন যদি 9-এ পড়ি তাহলে পরের বছর আমরা ক্লাস 10-এ পড়বো, তো পরের বছরটা তো ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল বা উইল বসাতে হবে, তাহলে আই উইল বি হবে এখানে। রিনা ব্র্যাকেটে দেখো হ্যাভ রিচ, হ্যাড রিচড আর হ্যাজ রিচড হোম জাস্ট নাও। এই মাত্র যদি হয় বা জাস্ট নাও যদি লেখা থাকে, তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে, মানে হ্যাভ বা হ্যাজ আর ভার্বের পিপি। তো যেহেতু রিনা আছে তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে হ্যাজ রিচড হবে। এগুলো তোমাদের টেক্সট বুকেই আছে। আর দাগ নম্বর ই, দেখো দি পেশেন্ট হ্যাজ ডায়েড, ডাই আর হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। যখন অতীতকালে দুটো কাজ হবে তখন প্রথম যে কাজটা হবে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা সিম্পল পাস্ট হবে। তাই বিফোর যদি থাকে তাহলে তার আগে দেখো হ্যাড ডায়েড হবে উত্তর, যদি আফটার থাকে তাহলে তার পরে ড্যাশ যেটা থাকবে সেটাতে হ্যাড ডায়েড করতে হতো। দেখো তাহলে বিফোর আছে, বিফোর এর আগে বসবে হ্যাড ডায়েড। আর তোমাদের যে রাইটিং গুলো দিবে সেটা সবচেয়ে বেশি যে স্কুলগুলো দেয় সেটা হচ্ছে যে টেক্সট বুকেরই তোমাদের পেজ 17 যে আছে, 17 নম্বর পেজ, এই 17 পেজে তোমাদের এক্সারসাইজ যে 9 আছে, সেই এক্সারসাইজ 9-এ দেখো তোমাদের লেখা আছে ইউজ দি ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস সম্পর্কে প্রিপারেশন তোমাদের দিতে দিতে পারে, সবচেয়ে বেশি স্কুলে সেটাই দেয়। আর কোনো কোনো স্কুল আবার দেখো যে পেজ নম্বর 7 যে আছে, পেজ নম্বর 7-এ তোমাদের এক্সারসাইজ 7-এ একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, ড্যাশ দিয়ে আছে নাইট জার্নি, ড্যাশ দিয়ে সাডেন ব্রেকডাউন, ড্যাশ দিয়ে টায়ার্স পাংচার, ড্যাশ দিয়ে হ্যাড টু ওয়েট ফর 2 hours এট এ লোনলি প্লেস, ড্যাশ দিয়ে টায়ার্স ফিক্সড ব্যাক হোম। এইগুলো আছে। আর কিছু স্কুল আবার টেক্সট বুকের পেজ নম্বর 23 যে আছে, সেই 23 নম্বর পেজে দেখো এক্সারসাইজ 6-এ তোমাদের একটা আছে প্রসেসিং, সেটা হচ্ছে হাউ টু মেক পেপার, কি করে কাগজ তৈরি হয় সেই প্রসেসিং তোমাদেরকে দিতে পারে। আবার কোনো কোনো স্কুল হয়তো যে 33 যে পেজ আছে, সেই 33 পেজের এক্সারসাইজ 7টা তো কম দেয়, কিন্তু এক্সারসাইজ 8 যে আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস ন্যারেটিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা বেশি দেয়। আবার যেটা এক্সারসাইজ 7 আছে সেটাও কিন্তু আবার কোনো কোনো স্কুল দেয়। ফলে তোমাদেরকে এই রাইটিং কটা করে নিতে হবে, কোন স্কুল কি দিবে কেউ বলা যাবে না, তবে টেক্সট বুক থেকে দিবে এটা নিশ্চিত। তোমাদের জন্য কষ্ট করে আমি ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন রেডি করে দিলাম, তোমরা এই কটা অবশ্যই করে নিও। আশা করছি তোমরা 40-এ 40ই নম্বর উঠাতে পারবে, এ আমার ধারণা। এই কারণেই যে তোমাদের একেবারে টেক্সট বুক থেকে থরলি করে দিয়েছি প্রশ্নের উত্তর। বাকি যেটা এমসিকিউ সেটা তো মিলানোর ব্যাপার আছে। আর কমপ্লিট দি সেন্টেন্সেস কি ইনকমপ্লিট লাইন দিয়ে দিবে, হয়তো দ্যাট লিখে দিল, তো ওখানেও তোমরা দ্যাট দেখতে পাবে। এবার বাকি অংশটা তোমরা ওই লাইনটা যেখানে শেষ হয়েছে সেখান পর্যন্ত তোমরা লিখে দিলে। আশা করছি তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো নম্বর পাবে। আর আমার এই চ্যানেলটা যারা প্রথমে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলবে না। কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তার উত্তর দেব।
ধন্যবাদ।